হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা চ্যাপ্টারের পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে আমাদের ভারতের সংসদ, ভারতের পার্লামেন্ট থেকে বিগত বছরে প্রায় 75+ কোয়েশ্চেন রয়েছে যেগুলো তোমাদের এসেছে। প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। প্রত্যেকটা প্রশ্নের শেষে আমি তোমাদের কোন পরীক্ষায় কত সালে পড়েছে সেটাও মেনশন করে দিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যেমন ধরো জিরো আওয়ারের কি অর্থ কি, অর্থ বিল কোন কক্ষে উত্থাপন করা যায়, নতুন রাজ্যসভার কক্ষটার থিম কি। অর্থাৎ আমরা এই প্রিভিয়াস ইয়ারগুলোর একদম শেষে আমাদের যে নতুন সংসদ ভবন হলো, মানে নিউ পার্লামেন্ট হাউস যেটা হয়েছে, সেই রিলেটেডও কোয়েশ্চেন গুলো এখানে কভার করে নেব। তোমরা জাস্ট পরীক্ষার আগে এই টপিকটা একবার দেখে নেবে, রিভাইজ করে নেবে, তোমাদের পুরো সংসদ ভবনটা প্র্যাকটিস হয়ে যাবে, মানে পুরো ভারতের সংসদটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? তোমাদের এই অ্যাপটার পেড কোর্সে আমাদের কোর্স হচ্ছে, তোমরা জয়েন করতে পারো। জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন বা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেন ইন্টিগ্রেটেড ব্যাচ 25 ডিসেম্বর পর্যন্ত তোমাদের একটা অফার রয়েছে। তোমরা যদি 25 ডিসেম্বরের মধ্যে ভর্তি হও, তাহলে তোমাদের এখানে এক্সট্রা ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ মেন পরীক্ষা পর্যন্ত তোমরা এখানে অ্যাক্সেস করতে পারবে সমস্ত কিছু। প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস লাইভ হচ্ছে। লাইভ ক্লাসগুলো যদি মিস না করতে চাও, জয়েন করে নাও, কেননা এর পরে তোমরা যদি জয়েন করো তাহলে কিন্তু রেকর্ডেড ক্লাস পাবে, মানে যে লাইভগুলো হয়ে যাচ্ছে সেগুলো পরবর্তীকালে আর তোমরা লাইভ করার সুযোগটা পাবে না। তো এগুলোতে তোমরা জয়েন করে নাও। ডিসক্রিপশন বক্সে লিংক আছে অ্যাপের, বা গুগল পেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, সেখান থেকে ডাউনলোড করে জয়েন করো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে? তো অর্থ বিল আমাদের কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হয়। 2020 পিএসসি মিসলেনিয়াস 2020 তোমাদের এখানে কোয়েশ্চেন, কেবলমাত্র লোকসভায় অর্থ বিল উত্থাপন করা যায়। এগুলো আমাদের ডিটেলস কনসেপচুয়াল ক্লাস তোমাদের অলরেডি কিন্তু চলছে ব্যাচে। এখানে আমরা জাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো দেখব। সংবিধানের 80 অনুচ্ছেদের অধীনে গঠিত হয়েছে আমাদের যে ভারতের রাজ্যসভা, এটাকে আমরা উচ্চ কক্ষ বলি। এটা একটা স্থায়ী কক্ষ। ভারতের যে রাজ্যসভা, এটা স্থায়ী কক্ষ, সংসদের উচ্চ কক্ষ আর কি। ঠিক আছে? আপার হাউস বলা হয় আমাদের পার্লামেন্টের। বর্তমান রাজ্যসভার মোট সদস্য সংখ্যা 245। রাজ্যসভার সদস্যের 1/3 প্রতি 2 বছর ছাড়া ছাড়া অবসর গ্রহণ করতে হয়। রাজ্যসভার যারা মেম্বার থাকে তাদেরকে 1/3, 1/3। রিপ্রেজেন্টেশন অফ পিপল অফ অ্যাক্ট 1951 অনুযায়ী রাজ্যসভার সদস্য পদের এখন মেয়াদ 6 বছর। ভারতের সবচেয়ে বড় আইন প্রণয়নকারী সংস্থা কোনটা? এখান থেকে তোমাদের দেখো সিটেটেও প্রশ্ন আসে। ঠিক আছে? সিটেটেও তোমাদের এই পোর্শনটা থেকে প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে। তো যেগুলো এসেছে আমি সব এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখো, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। পার্লামেন্ট হয়ে যাবে আমাদের এটা উত্তর, সব থেকে বড় আইন প্রণয়নকারী সংস্থা। 79 আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট রাষ্ট্রপতি আর রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত হয়। পার্লামেন্ট কি হয়, মানে রাজ্যসভা, লোকসভা আর রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ, এটা নিয়ে তোমাদের প্রশ্ন হয়, রাষ্ট্রপতিকে বাদ দিলে চলবে না। নিম্নলিখিত কে রাজ্যসভার সদস্যদের নির্বাচন করে? রাজ্যসভার সদস্যদের কে নির্বাচন করে? বিধানসভার সদস্যরা। 238 জন সদস্য অঙ্গরাজ্যের বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। যিনি রাজ্যসভার সদস্যদের মনোনীত করেন? রাষ্ট্রপতি। সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবার বিশেষ জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যারা থাকে তারাই রাষ্ট্রপতি কর্তৃক 12 জন সদস্য মনোনীত হয় রাজ্যসভায়। নিম্নলিখিত কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? ভারতের প্রথম নাগরিক কাকে বলি আমরা? রাষ্ট্রপতিকে বলি ভারতের প্রথম নাগরিক। বর্তমান লোকসভা 2019 থেকে 2024 পর্যন্ত যদি দেখি, বর্তমান লোকসভা 17তম আর কি, 17তম লোকসভার মেয়াদ 2024 সালের 16 জুন শেষ হবে। ঠিক আছে? রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে তোমার 250 জন। লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হবে? এটা তোমার ডাব্লিউবিসিএস প্রিলিমস 2009 এসেছে। তো এখানে আমাদের 10%। সংসদের নিয়ম অনুযায়ী লোকসভার বিরোধী দলের লোকসভার মোট আসনের কমপক্ষে 10% থাকতে হবে, যেটা 55টা আসনের সমান প্রায়। লোকসভার প্রধান বিরোধী দলের নেতা লোকসভার বিরোধী দলনেতা হিসেবে কাজ করেন। এটা খুব গুরুত্বপূর্ণ পদ আমাদের। তিনি বিভিন্ন সরকারি দপ্তরের নিয়োগের সাথে জড়িত। মর্যাদা একজন কেন্দ্রীয় মন্ত্রীর সমান।
সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? রাজ্যসভা। প্রিলিমস 2008 প্রশ্ন দেখো, শুধু প্রিভিয়াস এর কোশ্চেন গুলো এখানে ভালো করে দেখে নাও, ঠিক আছে? সংবিধানের 64 নম্বর আর্টিকেল পদাধিকার মানে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হন, রাজ্যসভার চেয়ারম্যান হন। 64 নম্বর আর্টিকেল অনুযায়ী পদাধিকার বলে আমাদের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হন। নিচের কোনগুলি নিয়ে ভারতের সংসদ গঠিত হয়েছে? ভারতের সংসদ গঠিত হয়েছে আমাদের রাষ্ট্রপতি, লোকসভা আর রাজ্যসভা। এটা প্রিলিমস 2008 প্রশ্ন এসেছিল। তারপরে কি এসেছিল, নিম্নলিখিতদের মধ্যে কে লোকসভায় ক্ষমতাসীন দলের নেতা? লোকসভায় ক্ষমতাসীন দলের নেতা প্রধানমন্ত্রী। ভারতে কোন সরকারি ব্যয় নিম্নলিখিত কার অনুমোদন ছাড়া সম্ভব নয়? কোন সরকারি ব্যয় নিম্নলিখিত এখানে যদি বলে তাহলে সংসদ আমাদের বলতে হবে। এটা এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 2007 প্রশ্ন। নেক্সট হচ্ছে তোমার সংসদে প্রতি বছর অধিবেশন অনুষ্ঠিত হয় কতবার? 3 বার। কোন নির্দিষ্ট সংসদীয় ক্যালেন্ডার নেই ভারতে। বছরের সংসদ 3টে অধিবেশনের জন্য বৈঠক করে, আমরা জানি সংবিধান দ্বারা এটা ঠিক করা হয়নি, 3টে হয়। তোমাদের প্রথম অধিবেশন হচ্ছে যেটাকে আমরা বাজেট অধিবেশন বলি, যেটা তোমাদের দীর্ঘতম অধিবেশন বাজেট অধিবেশনটা, ঠিক আছে? এটা জানুয়ারি শেষের দিক থেকে শুরু হয়, এপ্রিলের শেষে বা তোমার মে মাসের প্রথম সপ্তাহে শেষ হয়, এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহে পর্যন্ত চলে। তারপর দ্বিতীয় অধিবেশন যেটা, এটা তোমার বর্ষাকালীন অধিবেশন বলা হয়, মানে মনসুন সেশন। এটা তোমার মোটামুটি জুলাই মাসে শুরু হয় আর আগস্টে শেষ হয়। আর আরেকটা হচ্ছে তোমার থার্ড যে সেশন, যেটা তৃতীয় অধিবেশন, এটাকে আমরা বলি শীতকালীন অধিবেশন, এটা উইন্টার সেশন হয় এবং এটা মোটামুটি নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত হয়। দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান হতে পারে হচ্ছে 6 মাস, এটা ভালো করে মনে রাখবে কিন্তু। তারপরে দেখো লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিল? লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিল? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2005 প্রশ্ন ছিল এটা। দেখো কি বলবো আমরা, জি.ভি. মাভলাঙ্কার, গণেশ বাসুদেব মাভলাঙ্কার। রাজ্যসভা কতদিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে? রাজ্যসভা অর্থ বিলকে আটকে রাখতে পারে 14 দিন। 14 দিন না হলে সে বলুক আর না বলুক, সেটা কিন্তু ওখানে গ্রান্টেড হয়ে যাবে আর কি। রাজ্যসভা একটা সংশোধন বা প্রত্যাখ্যান করতে পারে না, মানে সংশোধনও করতে পারে না, প্রত্যাখ্যানও করতে পারে না, জাস্ট কিছু সুপারিশ করতে পারে, সেটাও আবার লোকসভা নিতেও পারে, নাও পারে। লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন? কেন্দ্রীয় মন্ত্রী। এটাও তোমার প্রিলিমস 2015 এসেছিল। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে, এটা কি কাদের স্বার্থে হবে? জাতীয় স্বার্থে। এখানে অপশনগুলোর মধ্যে এটাই অ্যাকুরেট যাচ্ছে, ঠিক আছে? 249 নম্বর আর্টিকেলে 249 নম্বর আর্টিকেল অনুযায়ী জাতীয় স্বার্থে রাজ্যসভা তার উপস্থিত এবং ভোটদান, যারা যারা ভোটদান করবে, মানে তার 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা একটা প্রস্তাব পাস করলে সংসদ রাজ্য তালিকায় থাকা বিষয়গুলোর উপর আইন প্রণয়ন করতে পারে। কত নম্বর আর্টিকেল? 249 নম্বর আর্টিকেল। নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো পক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারে? এরকম প্রশ্ন তোমাদের প্রিলিমস 2008 এসেছে। এক্ষেত্রে আমাদের অ্যাটর্নি জেনারেল হয়ে যাবে। ভারতের অ্যাটর্নি জেনারেলের কথা লেখা আছে 76 নম্বর আর্টিকেলে, 76 এ লেখা আছে এটা। কেন্দ্রীয় বাজেট সর্বদা প্রথম উপস্থাপন করা হয় কোথায়? কেন্দ্রীয় বাজেট সব থেকে প্রথম উপস্থাপন করা হয় হচ্ছে তোমার লোকসভায়। 0 আওয়ারের সর্বোচ্চ সময়সীমা কি হতে পারে? এটা তোমার ইউপিএসসি 2007 এসেছে। সর্বোচ্চ সময়সীমা 1 ঘন্টা হতে পারে। অঙ্গরাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভায় মোট কতজন সদস্য নির্বাচিত হতে পারে? অঙ্গরাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভায় মোট 238 জন মেম্বার ইলেক্টেড হতে পারে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনী, যেটা তোমার দেখো 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভা এবং রাজ্যসভার বিধানসভা মেয়াদগুলো কিন্তু
পুনরায় 6 থেকে 5 করা হয়েছে। 42তম পরে আবার যখন 44তম হয় তখন পুনরায় 6 থেকে কমিয়ে ওটা 5 করা হয়েছিল। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হন? ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্য এমন যে কোনো ব্যক্তি। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যানের অনুপস্থিতিতে রাজ্যসভার কার্যক্রমে সভাপতিত্ব করেন। তারপরে দেখো কক্ষের স্থগিতকরণ, অ্যাডজার্নমেন্ট অফ দ্য হাউস এর অর্থ কি? কক্ষের স্থগিতকরণ 2018-তে তোমাদের এটা এসেছিল ডাব্লিউবিসিএস এ, কক্ষের কার্যাবলী স্থগিত রাখা। তারপরে প্রথম স্পিকার যার বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, প্রথম স্পিকার যার বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল তিনি হচ্ছেন জিভি মাভালাঙ্কা। তামিলনাড়ুর সংসদীয় আসন সংখ্যা কত? তামিলনাড়ুর সংসদীয় আসন সংখ্যা 18। কোন বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? স্পিকার। 110-এর 3 অনুচ্ছেদে বলা আছে একটি অর্থ বিল মানে কোন একটা বিল অর্থ বিল কিনা ওটাকে নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা কার আছে? লোকসভার স্পিকারের কাছে। বর্তমান লোকসভার স্পিকার আমাদের ওম বিড়লা, ইনি রয়েছেন। লোকসভার স্পিকার বলে এরকম অপশন তোমাদের দেওয়া হয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2011 প্রশ্ন। তো এগুলো তোমরা একটু পজ করে দেখো। এর অপশনগুলোর মধ্যে আমাদের কারেক্ট কোনটা লাগবে? সংসদের দুই পক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন লোকসভার স্পিকার, এটাকে আমরা নির্ণায়ক ভোট বলি। লোকসভার অধিবেশন চলাকালীন প্রতিদিনের প্রথম ঘন্টাকে কি বলা হয়? লোকসভার অধিবেশন চলাকালীন প্রতিদিনের প্রথম যে ঘন্টা সেটাকে বলা হয় কোয়েশ্চেন আওয়ার। কোয়েশ্চেন আওয়ার। সকাল 11টা থেকে দুপুর 11টা প্রশ্নোত্তর ঘন্টা। এগুলো তোমাদের অনেক ডিটেলসে ক্লাস হচ্ছে, এই কনসেপ্টগুলো একটু বুঝলে তোমাদের সুবিধে, মনে রাখতেও সুবিধে। এগুলো আমি তোমাদের কোর্সে করাচ্ছি, পুরো কনসেপচুয়াল ক্লাস। তোমরা চাইলে এটাতে তাড়াতাড়ি জয়েন করো, তাহলে লাইভ ক্লাসগুলো এখনো হয়েছে, মানে সংবিধানের এই 3টে ক্লাস তোমাদের হয়েছে, ঠিক আছে, প্রস্তাবনা দিয়ে হয়েছে, এখন এর পরে পরে ক্লাসগুলো বাকি, ঠিক আছে। তোমরা ওখানে আমার সাথে ইন্টারঅ্যাকশন করতে পারবে প্রত্যেকটা জায়গায়, যেটা তোমাদের এখানে সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে, ঠিক আছে। মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন? মন্ত্রিসভা কাজের জন্য যৌথভাবে দায়বদ্ধ থাকেন লোকসভার কাছে। সংবিধানের 75-এর 3 নম্বর আর্টিকেলে মন্ত্রিসভা যৌথভাবে তার কাজের জন্য লোকসভার কাছে দায়িত্বশীল থাকেন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংসদকে অবশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে? 248 নম্বর তোমার হচ্ছে ধারা অনুযায়ী। রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট বা নিন্দা প্রস্তাব কোথায় উত্থাপন করা যায়? সংসদে। শুধুমাত্র সংবিধান লঙ্ঘনের ক্ষেত্রেই ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে। সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কিন্তু বিধান রয়েছে। ইমপিচমেন্টের ব্যাপারটা রয়েছে 61 নম্বর আর্টিকেলে। সংসদের যে কোনো কক্ষেই ইমপিচমেন্টের অভিযোগ আনা যেতে পারে, লোকসভা হোক বা রাজ্যসভার যে কোনো কক্ষে। আর এই ইমপিচমেন্টের রেজলিউশন আনতে হলে রাষ্ট্রপতিকে 14 দিনের নোটিশ দিতে হয়। অভিযোগগুলো যে কোনো কক্ষে উত্থাপন করা হবে এবং সেই কক্ষের সদস্যদের 1/4 অংশের স্বাক্ষর প্রয়োজন হয়। যদি 1/4 অংশ স্বাক্ষর করে তাহলে ইমপিচমেন্ট রেজলিউশনটা সেই কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠ 2/3 সংখ্যাগরিষ্ঠের দ্বারা পাস হয়। আবার তারপরে একটি অভিযোগ তদন্তের জন্য অন্য কক্ষে পাঠানো হয়। যদি অন্য কক্ষ সেই কক্ষের মোট সদস্য সংখ্যা 2/3 সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সেই ইমপিচমেন্টের রেজলিউশনটা পাস করে দেয়, তখন প্রস্তাবটি পাস হওয়ার তারিখ রাষ্ট্রপতি মানে যেদিনকে পাস হয় সেদিনকে রাষ্ট্রপতি পদচ্যুত, মানে এইভাবে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। পশ্চিমবঙ্গে মোট 82টি সংসদীয় আসন রয়েছে। 16টা এখানে উত্তর করে নাও। পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কত? 42টা। ভারতের সঞ্চিত তহবিলের অভিভাবক কে? সঞ্চিত তহবিলের অভিভাবক কে হয়ে যাবে আমাদের আইন বিভাগ। সংসদ ভারতের সঞ্চিত তহবিলের তত্ত্বাবধান করে। ভারতের সংসদীয় কার্য প্রক্রিয়ার 0 আওয়ারের অর্থ কি? ভারতের সংসদীয় কার্য প্রক্রিয়ার 0 আওয়ার মানে হচ্ছে তোমার
প্রশ্নোত্তর পর্বের পরবর্তী সময়। কোন বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না? রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না, একদম প্রথমেই বললাম, অর্থ বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না। আর সংবিধানের 110 নম্বর আর্টিকেলে কিন্তু তোমার এই অর্থ বিলের কথা উল্লেখ আছে, অর্থ বিলের কথা 110 নম্বর আর্টিকেলে আছে। লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে পদত্যাগ পত্র জমা দেন? লোকসভার স্পিকার যদি পদত্যাগ করতে চান তাহলে তিনি ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন। তারপরে রাজ্যসভার সদস্য হতে গেলে একজন ব্যক্তির ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? একজন ব্যক্তিকে ন্যূনতম 30 বছর হতে হবে আমাদের। আইনসভার প্রধান কর্তব্য কি? আইনসভার প্রধান কর্তব্য, আইনসভার প্রধান কর্তব্য আইন প্রণয়ন করা। নেক্সট, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন? রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। সংসদের উভয় কক্ষে সংবিধান সংশোধনের বিল গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতি তোমার কি করতে পারে? এটা তো 2018 WBCS এইভাবে প্রশ্নটা এসেছিল, অনুমোদন দিতে পারেন আর কি। পার্লামেন্টের অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য এর মধ্যে কোনটা অপরিহার্য নয়? রাজ্যসভার অনুমোদন, রাজ্যসভার অনুমোদন। রাজ্যসভার সাংবিধানিক প্রধান কি? রাজ্যসভার সাংবিধানিক প্রধান আমাদের ভারতের উপরাষ্ট্রপতি। লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত? লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি 15 জন। এর মধ্যে টোটাল 22 জন সদস্য নিয়ে গঠিত পাবলিক অ্যাকাউন্টস কমিটি। 15 জন লোকসভা দ্বারা নির্বাচিত আর 7 জন রাজ্যসভা। তো এখানে আমাদের লোকসভা বলেছে, তো আমরা সেক্ষেত্রে 15 করে দিয়েছি। ভুল বিবৃতি দিয়ে চিহ্নিত করুন। এখানে তোমাদের দেখো 4টে কি অপশনে আছে, দেখো রাজ্যসভার অর্থ বিলের উপর কোনো ক্ষমতা নেই, রাজ্যসভার অর্থ বিলের উপর ক্ষমতা আছে, রাজ্যসভার শাসন ব্যবস্থার উপরে কোনো প্রকৃত নিয়ন্ত্রণ নেই, রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। তো দেখো এর মধ্যে আমরা এইটা এতক্ষণ ধরে দেখে আসছি যে রাজ্যসভার অর্থ বিলের উপর কিন্তু কোনো ক্ষমতা নেই। নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে? এর মধ্যে কোন কমিটি এটা করে? এটা 2011-তে এসেছিল WBCS এ, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, যার কথা এক্ষুনি বললাম। নেক্সট, একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? একজন ভারতীয় নাগরিক লোকসভায় নির্বাচিত হতে গেলে তাকে 25 বছর বয়স হতে হবে। নিচের কোনটিকে ভাঙা যাবে কিন্তু বিলুপ্ত করা যাবে? এর মধ্যে ভাঙা যাবে অথচ বিলুপ্ত করা যাবে না কোনটাকে? রাজ্যসভাকে। রাজ্যসভাকে ভেঙে দেওয়া যাবে কিন্তু বিলুপ্ত করা যাবে না সেটাকে, কারণ আমরা এটাকে স্থায়ী কক্ষ বলি। নিচের কোন বিলটিকে ভারতীয় পার্লামেন্টের প্রতিটি কক্ষে আলাদাভাবে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা পাস করতে হয়? সংবিধান সংশোধন বিল। নিচের মধ্যে যিনি সংসদের উপদেষ্টা কমিটি গঠন করেন, সংসদের উপদেষ্টা কমিটি গঠন করেন, এটা SBI ক্লার্ক এসেছিল তোমাদের, লোকসভার স্পিকার। নিচের কোনটি সংসদের সবচেয়ে বৃহৎ বা বড় কমিটি? সব থেকে বড় কমিটি এগুলোর মধ্যে এস্টিমেটস কমিটি সব থেকে বড়। এটা তোমার কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এসেছিল। 30 জন সদস্য রয়েছে এই কমিটি এবং এই সমস্ত সদস্য লোকসভা থেকে নির্বাচিত হয়। প্রতি বছর লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে আনুপাতিক প্রতিনিধিত্বের নীতিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে এদেরকে নির্বাচন করে। একজন মন্ত্রী এই সদস্য এই কমিটির সদস্য অথবা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারেন না, কোন একজন মন্ত্রী আর কি। নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে রাজ্যসভার কোনো প্রতিনিধিত্ব নেই। নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে রাজ্যসভার কোনো প্রতিনিধিত্ব নেই কোন কমিটিতে? তো সেটা হয়ে যাবে আমাদের এক্ষুনি দেখলাম এস্টিমেটস কমিটি। দেখো ঘুরিয়ে আবার তোমার এখানেও এসেছে। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার কতজন সদস্য নির্বাচিত হন? এটাও আমি তোমাদের প্রথমের দিকে বলেছি, 1
তৃতীয়াংশ, 1/3। তারপরে কি আছে, লোকসভার অঙ্গরাজ্যের মোট সদস্য সংখ্যা, অঙ্গরাজ্যের মোট সদস্য সংখ্যা 530, টোটাল 550, তার মধ্যে 530 হচ্ছে অঙ্গরাজ্য আর 20 জন কেন্দ্রশাসিত অঞ্চল। আর এইটা একবার দেখে রাখো, বর্তমানে আমাদের লোকসভায় এখন নির্বাচিত প্রতিনিধিত্ব দ্বারা পূর্ণ হয়েছে টোটাল 550টা, কিন্তু নয়, 543টা আছে। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে হয়ে যাবে আমাদের মীরা কুমার, লোকসভার প্রথম মহিলা স্পিকার। ইনি 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত লোকসভার 15তম স্পিকার ছিলেন। লোকসভার স্পিকারের ভোটকে কি বলা, লোকসভার স্পিকারের ভোটকে আমরা কি বলি, নির্ণায়ক ভোট বলি। এটা আগেও তোমাদের বলে এসেছি আমি, এসএসসি 6 অফিসার সেকশনাল অফিসার 2008 এসেছিল। তারপরে দেখো, বিনা অনুমতিতে কতদিনের জন্য স্থায়ীভাবে অনুপস্থিত থাকলে সংসদের একজন সদস্যকে তার সদস্য পদ থেকে বরখাস্ত করা হবে, বরখাস্ত করা যায়। তো বিনা অনুমতিতে এটা 60 দিন যদি অনুপস্থিত থাকে, ঠিক আছে, তাহলে অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। লোকসভার মহাসচিব হলেন সেক্রেটারি জেনারেল অফ দ্য লোকসভা, কে, এটা সিএইচএসএল 2005 এসেছে, স্পিকার কর্তৃক নিযুক্ত। ঠিক আছে, লোকসভার মহাসচিব তোমার হচ্ছে সচিবালয়ের প্রধান এবং স্পিকার কর্তৃক নিযুক্ত। উৎকল কুমার সিং, ইনি বর্তমানে লোকসভার মহাসচিব রয়েছেন, মানে সেক্রেটারি জেনারেল অফ লোকসভা, ঠিক আছে, তাকে আমরা বাংলায় বলি মহাসচিব। যিনি বর্তমান যিনি রয়েছেন তিনি হচ্ছেন উৎপল কুমার সিং। সংসদে উপস্থিত একটি বিল পরে একটি আইনে পরিণত হয় কখন, এটা বিপিএসসি 2008 থেকে নিয়েছি আমি। রাষ্ট্রপতি যখন তাতে সম্মতি দেন, ফাইনাল রাষ্ট্রপতি সেটাতে সই করলে তবে হবে। লোকসভার স্পিকারকে তার মেয়াদ শেষ হওয়ার আগে তার অফিস থেকে অপসারণ করা যেতে পারে, কিভাবে? ইউপিএসসি 2007 প্রশ্ন, প্রিলিমস, যদি লোকসভা এই বিষয়ে একটি প্রস্তাব পাস করে। প্রোটেম স্পিকারের কাজ কি, প্রোটেম স্পিকারের কাজ, প্রোটেম স্পিকারের কাজ কি হবে, নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করা। কর্ণাটকের সংসদীয় আসন সংখ্যা কত? এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আমি কভার করি, রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করলে এগুলো তোমাদের তৈরি হয়ে যাবে। 28টা। আমাদের সংবিধান অনুযায়ী রাজ্যসভা কি হয়, দেখো 2 বছরে একবার ভেঙে দেওয়া হয়, প্রতি 5 বছর পর পর ভেঙে দেওয়া হয়, প্রতি 6 বছর ছাড়া ছাড়া ভেঙে দেওয়া হয়। তো এটা অ্যাকচুয়ালি বিলুপ্তির বিষয় নয়, ঠিক আছে। সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে, দুটো অধিবেশনের মাঝখানে গ্যাপ কত হতে পারে, 6 মাস। নিম্নলিখিত কোনটি ভারতের আইন প্রণয়ন করে, এসএসসি সিপিও এসআই 2012 তোমাদের প্রশ্ন। নিম্নলিখিত এর মধ্যে রাষ্ট্রপতি আর সংসদের উভয় পক্ষ, মানে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি তিনটেই আমাদের ভারতের আইন প্রণয়ন করার জন্য কিন্তু দায়ী, ঠিক আছে। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা এখানে দেখলে। এবারে আমরা সংবিধানের নতুন যে ভবন তৈরি হয়েছে, সংবিধানের নতুন ভবন, নিউ পার্লামেন্ট বিল্ডিং, সেটা নিয়ে কিছু কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেবো। এর সাথে তোমরা ওগুলো করে নিলে তোমাদের সংসদ রিলেটেড 90 থেকে 95% কভার কিন্তু এই মধ্যে থেকেই হয়ে যাবে। ওকে, তারপর আমরা ডিটেলস ক্লাস করলে, তোমরা যদি কনসেপচুয়াল ক্লাস করতে চাও তার জন্য রয়েছে আমাদের কোর্স, তোমরা জয়েন করতে পারো, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নাও। চলো একবার দেখে নিই নতুন পার্লামেন্ট বিল্ডিং নিয়ে কি কি কোয়েশ্চেন আছে। কবে ভারতের নতুন সংসদ ভবনটি উদ্বোধন করা হয়েছে? ভারতের নতুন সংসদ ভবনটি উদ্বোধন করার ডেট হচ্ছে 28 মে 2023। নতুন সংসদ ভবনটা উদ্বোধন করলেন কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওনার সাথে আমাদের লোকসভার স্পিকার ওম বিড়লা ছিলেন। এনারা দুজন মিলে নতুন সংসদ ভবনটির উদ্বোধন করেছেন। ভারতের নতুন সংসদ ভবন কোথায় অবস্থিত? ভারতের নতুন সংসদ ভবনটার লোকেশন হচ্ছে তোমার দিল্লি, দিল্লিতে রয়েছে। ভারতের নতুন সংসদ ভবনটার ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়েছিল? অর্থাৎ এর কাজ শুরু হয়েছিল কত সালে? 2020 সালের 10ই ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। নতুন পার্লামেন্ট হাউসের আকৃতি কিরূপ? এই আকৃতিটা কিরূপ?
দেখো এটা অ্যাকচুয়ালি ত্রিভুজাকার। এবার যদি তোমাদের ষড়ভুজাকার থাকে, হেক্সাগন থাকে, তাহলেও হবে, তার কারণ এটা অনেকটা এরকম দেখতে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6টা, এটা ষড়ভুজাকার, বা আমরা যদি ওভারঅল দেখতে চাই ওভারভিউ, তাহলে ত্রিভুজাকার। তো এটা যেরকম তোমাদের অপশনে থাকবে সেই মতো করে তোমরা কিন্তু অ্যান্সার করো। নতুন সংসদ ভবনটির ডিজাইনারকে, আর্কিটেক্টকে, নতুন সংসদ ভবনটা ডিজাইন করেছেন ডক্টর বিমল প্যাটেল। কোন প্রজেক্টের আওতায় এই নতুন পার্লামেন্ট বিল্ডিংটা তৈরি করা হয়েছে? সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় নতুন পার্লামেন্ট বিল্ডিংটা তৈরি করা হয়েছে। নতুন ভবনটা তৈরির জন্য কোন আর্কিটেক্ট ফার্ম কাজ করেছে? এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট এই নতুন ভবনটা তৈরি করার জন্য কাজ করেছে। নতুন সংসদ ভবনটা বানানোর মূল দায়িত্ব নিয়েছিল কোন কোম্পানি? টাটা প্রজেক্টস লিমিটেড। নতুন সংসদ ভবনটা তৈরির জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছিল? এর বাজেট ছিল 862 কোটি টাকা। কবে নতুন সংসদ ভবনের উপরে জাতীয় প্রতীকের উন্মোচন করেন নরেন্দ্র মোদী? 11 জুলাই 2022। ভারতের নতুন পার্লামেন্ট বিল্ডিং এর উপরে উদ্বোধন করা জাতীয় প্রতীকটা কোন ধাতুর তৈরি? এই যে জাতীয় প্রতীকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কোন ধাতুর? ব্রোঞ্জ। এটার মোট ওজন 9500 কেজি আর উচ্চতা 6.5 মিটার। একে ধরে রাখার জন্য 6500 কিলোগ্রাম ওজনের ইস্পাতের কাঠামো তৈরি হয়েছে। 100টা কারিগর মিলে বানিয়েছে নির্মীয়মান সংসদ ভবনের এই অশোক স্তম্ভটা। নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে কত টাকার কয়েন লঞ্চ করা হয়েছে? 75 টাকার কয়েন লঞ্চ করা হয়েছে এই নতুন সংসদ ভবনটার উদ্বোধন উপলক্ষে। তারপরে দেখো সম্পূর্ণ নতুন সংসদ ভবনটা কত তলা বিশিষ্ট, অর্থাৎ কটা ফ্লোর রয়েছে এটার মধ্যে? 4 তলা। নতুন সংসদ ভবনটা তৈরি করতে প্রায় 2.5 বছর লেগেছে। নতুন সংসদ বিল্ডিংটা তৈরি করতে মোট লেগেছে 60,000 জন শ্রমিক। তারপরে দেখো নতুন সংসদ ভবনটার মোট ক্ষেত্রফল কত? মোট ক্ষেত্রফল 65,000 বর্গমিটার। নতুন সংসদ ভবনে লোকসভায় কত সিট ক্যাপাসিটি রয়েছে? 888টা। নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষটির থিম কি? লোকসভা বলে যে কক্ষটা রয়েছে তার থিম হচ্ছে তোমার ময়ূর। নতুন সংসদ ভবনের রাজ্যসভায় আসন সংখ্যা বা সিট ক্যাপাসিটি কত? 384টা। নতুন সংসদ ভবনের রাজ্যসভার কক্ষটার থিম কি? রাজ্যসভা কক্ষটার থিম নতুন সংসদ ভবনে পদ্ম। নতুন পার্লামেন্টের 2 কক্ষে মোট সিট ক্যাপাসিটি কত? 2 কক্ষ মিলিয়ে মোট ক্যাপাসিটি হচ্ছে 1272টা। নতুন ভবনে কোথায় যৌথ অধিবেশন অনুষ্ঠিত হবে? লোকসভা কক্ষে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধনের দিন লোকসভার অধ্যক্ষ সিটের পাশে নিম্নের কোন জিনিসটি স্থাপন করেছেন? সেঙ্গল বা সেনগল। দেখো এটা একটা সোনার রাজদণ্ড, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যেটা লর্ড মাউন্টব্যাটেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে প্রদান করেছিলেন। এটা এতদিন এলাহাবাদ মিউজিয়ামে রাখা ছিল। তামিলনাড়ুর চোল রাজবংশ সেঙ্গালটা ব্যবহার করত। তামিল শব্দ সেম্মাই থেকে সেন্সাল শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে সত্য। তারপরে নতুন সংসদ ভবনটার জীবন সীমা বা লাইফ স্প্যান কত বছর নির্ধারণ করা হয়েছে? 150 বছর। নতুন সংসদ ভবনটা ভূমিকম্পের জোন 5 সিসমিক জোনের প্যারামিটারে ডিজাইন করা হয়েছে, অর্থাৎ এই বিল্ডিংটা ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রয়েছে। নতুন ভবনে 3টে গ্যালারি, সঙ্গীত গ্যালারি, স্থাপত্য গ্যালারি, শিল্প গ্যালারি রয়েছে। নতুন সংসদ ভবনে 6টা কমিটি রুম রয়েছে। মন্ত্রী পরিষদের অফিস হিসাবে 92টা রুম রয়েছে।
নতুন সংসদ ভবনে সাংসদদের জন্য লাউঞ্জ, ডাইনিং হল এবং লাইব্রেরি ব্যবহারের ব্যবস্থা রয়েছে। নতুন বিল্ডিং এ অতিরিক্ত কনস্টিটিউশন হল নামের স্পেশাল একটা হল রয়েছে। নতুন সংসদ ভবনের মোট কয়টি প্রধান দরজা রয়েছে? প্রধান দরজা রয়েছে মোট 3টে নতুন সংসদ ভবনে। নতুন সংসদ ভবনের দরজা বা প্রবেশদ্বারগুলোর নাম জ্ঞানদ্বার, শক্তিদ্বার আর কর্মদ্বার। এই প্রবেশদ্বারগুলোতে হাতি, ঘোড়া, রাজহাঁস, ঈগল এবং পৌরাণিক প্রাণী শার্দুলা আর মকরা প্রাণীর মূর্তি রাখা হয়েছে। পুরাতন সংসদ ভবনটা কবে স্থাপিত হয়েছিল? পুরনো যে সংসদ ভবনটা ছিল এটা স্থাপন করা হয়েছিল 1987। পুরাতন সংসদ ভবনের শিলান্যাস 12ই ফেব্রুয়ারি 1921 সালে হয়েছিল। তৈরি করতে মোট সময় লেগেছিল 6 বছর। The foundation stone was laid by H.R.H. Prince Arthur, Duke of Connaught and Strathern and in February 1921. 1927 সালে নির্মিত পুরনো সংসদ স্থাপত্যটা ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুটিয়েন্স এবং স্যার হার্বার্ট বেকার দ্বারা ডিজাইন করা হয়েছিল। পুরাতন সংসদ ভবনের লোকসভার সিটের সংখ্যা 543, রাজ্যসভার সিট 250। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সংসদ ভবনের গঠনের কথা উল্লেখ রয়েছে? এটা রয়েছে অনুচ্ছেদ 79-তে। তো তোমরা দেখলে নতুন পার্লামেন্ট বিল্ডিং নিয়ে কি কি কোয়েশ্চেন ছিল। তো এই নতুন পার্লামেন্ট বিল্ডিং রিলেটেড কোয়েশ্চেন্স আর আগে তোমাদের পিওয়াইকিউ এইগুলো নিয়ে তোমাদের একটা খাতাতে রেডি করে রাখো। তোমাদের যখন পরীক্ষা হবে এগুলো জাস্ট একবার রিভাইজ করে নেবে। তোমাদের এখান থেকেই কিন্তু 90% কোয়েশ্চেন চলে আসার সম্ভাবনা রয়েছে। আর পিওয়াইকিউ গুলো দেখে ভালো করে এটাও বোঝার চেষ্টা করো যে তোমাদের ঠিক কোন কোন জায়গাগুলো করতে হবে। তোমরা পারলে বই থেকে সেই জায়গাগুলো একটু করে নাও। আর যদি বুঝতে না পারো কিভাবে কতটা কি পড়বে, তোমাদের এখানে একদম চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে ওখানে রাখা আছে। প্রত্যেকটা চ্যাপ্টার লাইভ ক্লাস তোমাদের চলছে। তোমরা এখানে গিয়ে ওখানে নোটগুলো নিয়ে পড়তে পারো। তার জন্য উপরের নাম্বারটাতে যোগাযোগ করে নাও। 25 ডিসেম্বরের মধ্যে জয়েন করলে তোমাদের কিন্তু এক্সট্রা ভ্যালিডিটি তোমরা পাবে। 4th তোমাদের মেইন পরীক্ষা পর্যন্ত তোমরা এখানে ভ্যালিডিটি তোমাদের থাকবে, যদি 25 ডিসেম্বরের মধ্যে তোমরা জয়েন করে নাও। কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে।